আসসালামু আলাইকুম। আশিক ক্রিয়েটিভ ম্যাথের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় 2.1-এর মুনাফার অধ্যায়টি নিয়ে আলোচনা করব। বেসিক টু মানে যতগুলো অঙ্ক আছে আর কি সব। তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না আমাকে একটু কমেন্টে জানাবা। এর মাঝখানে তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিবা। ক্লাসটা আমি প্রথমত শেয়ার করে নেব আগে। ঠিক মতো দেখতে পাচ্ছ কি না, লাইন পাচ্ছে কি না জানাও একটু। অবশ্যই একটু কমেন্ট করে জানাবা এবং রেসপন্স করবা। এটা লাইক দিবা আর কি। জুম কি বেশি করছো নাকি? বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে বাবা? তোমরা একটু জানাও কাইন্ডলি। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না? ওয়ালাইকুম আসসালাম। ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না একটু জানাবা, হ্যাঁ কাইন্ডলি একটু জানাবা। সব কিছু কি ঠিকঠাক আছে? তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। আমরা ক্লাস শুরু করব মূলত। দেখো এখানে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, অধ্যায় কি এবং কোন শ্রেণীর ক্লাস সব কিছু দেওয়া আছে আর কি বোর্ডে। ক্লিয়ার কি না সব কিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করব। মুনাফা এর বেসিক থেকে শুরু করে বোর্ড বইয়ের অঙ্কগুলো আজকে মূলত আমরা সলভ করব। আচ্ছা, যারা লাইনে আছো ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। আচ্ছা আচ্ছা, সব কিছু ক্লিয়ার, ঠিক আছে। রাইসা, ফ্রেন্ডদের একটু মেনশন দিতে পারো কষ্ট করে। রাইসা, ইয়াফি, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ক্লাস শুরু করব মূলত। দেখো এই অধ্যায়টার নাম মূলত মুনাফা, হ্যাঁ 2.1 অষ্টম শ্রেণী। তোমরা এই অধ্যায়টা নিয়ে অনেক সমস্যা বোধ করতেছো, বিধায় কিন্তু ক্লাসটা দেওয়া। মুনাফা, এই মুনাফার অধ্যায়টি পড়ার সময় আমাদের যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে, এই জিনিসগুলো নিয়ে আগে আলোচনা করব। তো সেই জিনিসগুলো আমি আগে একটু লিখবো, মানে মুনাফার জন্য কি কি পড়তে হবে আসলে। মূলত মুনাফা অধ্যায়ের জন্য আমাদের বেসিক আসলে কি কি দরকার, মানে যে বেসিকগুলো না জানলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো এক কথায় ভালোভাবে বুঝবো না বা করতে পারবো না, শুধু মুখস্থ করার মতো হবে। এবং এটাও মাথায় রাখতে হবে, অঙ্ক কিন্তু মুখস্থের বিষয় না, অঙ্ক অবশ্যই বুঝে পড়তে হবে। যারা বুঝে বেসিক ক্লিয়ার করে অঙ্কগুলো করতে পারবা তাদের জন্য খুবই সহজ হবে অধ্যায়টা। আর যারা অঙ্ক মুখস্থ করে পড়বা, মানে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে, অঙ্ক বারবার করে মুখস্থর মতো করা, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা আগে মূলত এই বিষয়ের বেসিকগুলো কি, এর খুঁটিনাটি আলোচনা করার পরে অঙ্কগুলো খুব সহজেই পারবো। এবং এটাও তোমাদের একটু বলে রাখি, অঙ্ক করার সময় যখন আমরা পারি তখন কিন্তু আমাদের ধৈর্যটা কম থাকে। সরাসরি আমরা একটা অঙ্ক পাইলাম, করা শুরু করে দিলাম, মানে বারবার অঙ্ক করার কারণে মুখস্থর মতো হয়ে যায়। এখন কখন সময় একটু চেঞ্জ করে দেওয়া হয়, মান চেঞ্জ করে দেয়, এই সময়টাতে ভুল হয়ে যায়।
তো অঙ্কটা প্রথমত আগে পড়তে হবে, প্রশ্ন পড়তে হবে, প্রশ্নে কি আছে, কি চাইছে, কি বের করতে হবে, এই জিনিসটা যদি ভালো করে কেউ আয়ত্ত করতে পারো তার জন্য সবগুলো অঙ্ক সহজ হবে। এখন তুমি শুধু অঙ্ক করলা, করে করে অভ্যস্ত হয়ে গেলা, এই যখন যে অঙ্ক দেওয়া হচ্ছে পারতেছো ওই অঙ্কটা চেঞ্জ করে দিলে আর পারতেছো না, এরকম যেন সিচুয়েশন না হয় এর জন্য মূলত আজকে আমরা চেষ্টা করবো বুঝে বুঝে পড়ানোর জন্য আর কি। যারা ক্লাসে আছো অবশ্যই একটা লাইক দিবা, দিয়ে পাশে থাকবা এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিবা। তাহলে অধ্যায়টির নাম মুনাফা। হ্যাঁ, আমি মুনাফাতে কি কি পড়তে হবে এই যে কয়টা জিনিস আগে একটু লিখব। এই অধ্যায়টাতে মূলত পড়তে হবে আসল। আসল এটা কি বা কাকে বলার প্রতীক কি এটা জানতে হবে। তারপরে জানতে হবে মুনাফা, তারপরে জানতে হবে মুনাফার হার, সময়, আর একটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা হাইফেন দিয়ে আসল, মুনাফা আসল যেটাকে বলা হয়। ঠিক আছে, এই যে আসল কি, মুনাফা কি, মুনাফার হার কি, সময় কি, মুনাফা আসল কি, এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত। আসলটা হচ্ছে, ধরো তোমরা যদি কেউ কোনো বিজনেস মানে চালু করতে চাও, বিজনেস করতে চাও, তাহলে তোমাকে প্রথমে কিন্তু আগে কোনো কিছু যদি তুমি করতে চাও তাহলে তোমাকে আগে বিনিয়োগ করতে হয়। ধরো একটা মোবাইলের দোকানে যদি তুমি দিতে চাও, একটা শাড়ির দোকান যদি দিতে চাও, একটা লুঙ্গির দোকান যদি দিতে চাও, প্রথমত কিন্তু তোমাকে আগে বিনিয়োগ করতে হয়, তোমার টাকা দিয়ে আগে এগুলো কিনে নিয়ে আসতে হয়। এটাকে বলা হয় বিনিয়োগকৃত টাকা, আর বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। বিনিয়োগ করতে হয় প্রথমত। হ্যাঁ, ধরো আমি যদি একটা বিজনেস করি, গুড়ের দোকান দিলাম, গুড়ের দোকান দিলে প্রথমে কিন্তু আমাকে গুড় কিনে নিয়ে আসতে হবে। ডিমের দোকান দিলে কিন্তু আমাকে ডিম কিনে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমি কিন্তু আমার টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছি, আমি কিন্তু বিনিয়োগ করতেছি। এরপরে লাভ ক্ষতি হইতে পারে, যেটা হয় হবে। তাহলে বিনিয়োগকৃত টাকা যেটা, এই বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। মানে তুমি যে বিজনেসটা দাঁড় করা বা ওর জন্য প্রথমে যে খরচটা করবা সেটাই হচ্ছে বিনিয়োগ করা। আর এই বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল, এবং এই আসলকে কিন্তু প্রকাশ করা হয় পি দ্বারা। এই আসলকে বলা হয় পি, বা একে প্রকাশ করা হয় পি দ্বারা। এই পি মানে হচ্ছে প্রিন্সিপাল, এটাকে আসল বা মূলধন বলা হয়, প্রিন্সিপাল প্রধান, এটা পি। তারপরে এইটা থেকে আমরা সংজ্ঞাটাও তাহলে বলতে পারি, আসলের প্রতীকটা কি, আসলকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা যায় এটা ভালো করে একটা জানবা। পি, পি মানে কি প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল মানে কি প্রধান। তোমার স্কুলের প্রিন্সিপাল ও কিন্তু উনি কিন্তু প্রধান, অধ্যক্ষ প্রধান না, এইরকম আর কি। তাহলে বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল, আর এই আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা। এরপরে হচ্ছে মুনাফা। মুনাফাটাকে প্রকাশ করা হয় তোমার, মুনাফাটা হচ্ছে আয়। মুনাফা যেটা সেটা হচ্ছে আয়, মুনাফাটা হচ্ছে আয়। এটাকে আয়, মুনাফা মানেই সরল মুনাফা। তাহলে মুনাফাটা কখন আমরা পাই, আমরা কোনো টাকা যদি বিনিয়োগ করি, এই বিনিয়োগকৃত টাকার উপরে যে অতিরিক্ত লাভ হয় সেটাকে বলা হয় মুনাফা। বিনিয়োগকৃত টাকার উপর যে অতিরিক্ত টাকা লাভ হয়, ধরো আমি একটা দোকান দিচ্ছিলাম, বললাম কি আমি কাপড়ের দোকান দেবো বা ডিমের দোকান দেবো, 5,000 টাকা বিনিয়োগ করলাম, ওখান থেকে আমার 5,500 টাকা আসলো। এই যে বিনিয়োগ করলাম 5,000 টাকা, এরপরে অতিরিক্ত যে 500 টাকা পেলাম এটাকেই বলা হয় মুনাফা। তাহলে বিনিয়োগকৃত টাকার উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে বলা হয় মুনাফা। এবং মুনাফা মানে এখানে সরল মুনাফা, আর সরল মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা, যেটা ইন্টারেস্ট বলি আমরা, ইন্টারেস্ট আয়। তাহলে সরল মুনাফাকে আমরা মুনাফাও বলতে পারি শুধু, আবার সরল মুনাফাও বলতে পারি, এবং এটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসলটা কি, বিনিয়োগকৃত টাকা হচ্ছে আসল, বিনিয়োগকৃত টাকার উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা, এবং এই মুনাফাটাকে প্রকাশ করা হয় কি আয় দ্বারা। এরপরে মুনাফার হার, এটা এটা মূলত আর দ্বারা প্রকাশ করা হয়, রেট অফ রেঞ্জ, মুনাফার হার, এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। মুনাফার হার কি, 100 টাকার জন্য 1 বছরে যে মুনাফা পাওয়া যায় তাকে বলা হয় মুনাফার হার। এবং ব্যাংকের হিসাবগুলো কিন্তু এরকম 100 টাকার জন্যই হিসাব করে মূলত, এবং 1 বছরে হিসাব করা হয়। তাহলে 100 টাকার জন্য 1 বছরে যে মুনাফাটা পাওয়া যায় সেটাকে বলা হয় মুনাফার হার। আর আমরা সময়টাকে প্রকাশ করব এন দ্বারা। কি দ্বারা, এন দ্বারা। এটা তুমি কত বছরের জন্য, ধরো তুমি 10,000 টাকা দিয়ে দোকান দিলা, কাপড়ের দোকান দিলা, 1 বছর পর তুমি পাইলা, সেটা কিন্তু সময়, এই 1 বছরটা সময়। আর মুনাফা আসলটা আমরা জানি, মুনাফা এবং আসল দুইটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় মুনাফা আসল। এই মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা। কি দ্বারা, এ দ্বারা। এটা একটু মনে রাখবা। তাহলে আমি মোটামুটি সবগুলো সংজ্ঞা বলেছি, এবং এই সংজ্ঞা থেকে প্রত্যেকটার প্রতীকের কথা বলেছিলাম। এই প্রতীকগুলো যদি ভালোভাবে মনে রাখতে পারো, এগুলোদের সূত্র হয়, এবং একটাই সূত্র, সেটা হলো, একটা সূত্র হলো এরকম, আই ইকুয়াল টু পি এন আর, সরল মুনাফার সূত্র যেটা, আই ইকুয়াল টু পি আর এন অথবা পি এন আর। আরেকটা সূত্র আছে মুনাফা আসল, এ ইকুয়াল টু পি প্লাস আই। ঠিক আছে,
এ ইকুয়াল টু পি প্লাস আই। এই যে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্ট বা মুনাফা আসল যেটাকে বলা হয় সেটাকে প্রকাশ করা হয় পি প্লাস আই দ্বারা। পিটা কি? পিটা হচ্ছে প্রিন্সিপাল, আইটা কি? সরল মুনাফা, আই ইকুয়াল টু পি এন আর। এটাকে আমরা এভাবেও লেখা যায়। আচ্ছা, এক লাইন বেশি করি, হ্যাঁ, এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে পি প্লাস এই আই ইকুয়াল টু পি এন আর। এখানেও আমরা লিখতে পারি পি আর এন বা পি এন আর। এখান থেকে কিন্তু পি কমন নিতে পারি, কমন নিলে হয় 1 প্লাস আর এন। ঠিক আছে, এটাও বলা যায়। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি, অথবা এখানে এইরকমও ব্যবহার করতে পারি। এখানে মুনাফা আসল আছে, এখানে আসল আছে, মুনাফা যদি বের করতে বলে তাহলে কিন্তু আমরা লিখবো আই ইকুয়াল টু এরকম তাহলে এখানে পি প্লাস আই সমান যদি আমরা এ লিখি বা এ সমান যদি পি প্লাস আই লিখি, এখান থেকে কিন্তু আমরা প্রিন্সিপাল মানে পি এর মান বের করতে পারবো। পি সমান কি? আসলটা কি? মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিই তাহলে আমরা আসল পাবো। একইভাবে যদি আমরা আয় বের করতে চাই, আবার যদি আয় বের করতে চাই মানে মুনাফা বের করতে চাই, তাহলে মুনাফা আসলের থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে কিন্তু আয় পাবো। দেখো, এই সূত্র দিয়ে মোটামুটি সবগুলো অঙ্ক হবে। এটা একটা সূত্র, এটার একটা সূত্র। তাহলে এখানে আমাদের জানতে হবে আসল। আসল কি? বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল, যেটা হচ্ছে প্রিন্সিপাল, এটাকে প্রকাশ করা হয় পি দ্বারা। এরপরে মুনাফা, মুনাফাটা কি? মুনাফাটা হচ্ছে বিনিয়োগকৃত টাকার উপরে আমরা যে বিজনেসটা চালু করলাম, এই বিজনেসের জন্য যদি 10 লাখ টাকা ইনভেস্ট করি, তার উপরে যে অতিরিক্ত টাকাটা পাবো এটাকে আমরা বলবো মুনাফা। তাহলে বিনিয়োগকৃত টাকার উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে বলা হয় মুনাফা, এবং এই মুনাফা থেকে আমরা মুনাফার হার বের করব। ঠিক আছে, হিসাবটা কিন্তু প্রথমত 100 থেকেই হবে, তারপরে তুমি কত রাখছো সেটা উপরে হিসাব হয়। তাহলে মুনাফার হারটা হচ্ছে 100 টাকার জন্য 1 বছরে যে মুনাফা পাওয়া যায় তাকে বলা হয় মুনাফার হার, এবং এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর এন হচ্ছে সময়, তুমি কত বছরের জন্য ইনভেস্ট করছো, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। আর এটা হচ্ছে মুনাফা এবং আসল, যেটাকে টোটাল অ্যামাউন্ট বলা হয়, এবং এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এ দ্বারা এ ইকুয়াল টু হচ্ছে মুনাফা আসল। তাহলে আমরা সবগুলো লিখছি, এবং এই অধ্যায়টির জন্য জাস্ট 2টা সূত্র পড়লেই হয়ে যাবে। তার একটা সূত্র হচ্ছে সরল মুনাফার সূত্র, আই ইকুয়াল টু পি আর এন, আর এটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আই, অথবা এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। এটা এখান থেকে যে কোনো কিছু বের করা যায়। এই 2টা সূত্র যদি তোমরা ভালোভাবে পড়ো, আশা করি তোমাদের এই অধ্যায়টিতে কোনো সমস্যা নেই। এটা একটা সূত্র পড়তে হবে আর এই সূত্রটা পড়তে হবে, এটা দিয়ে কিন্তু বাকি সবগুলো বের করা যায়। এইটা দিয়ে বাকি সবগুলো বের করা যায়। এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানো। আচ্ছা, ক্লিয়ার কি না? ক্লিয়ার হইলে বলবা, আর যদি সমস্যা থাকে তাও বলবা। একটু জানো, হ্যাঁ। আমরা অঙ্কে চলে যাব যদি তোমরা বুঝতে পারো আর কি। কোনো সমস্যা আছে কি? যদি না থাকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইতে পারো, হ্যাঁ। তাহলে আমাদের এই অধ্যায়টা এখন আমরা চালু করব বা শুরু করবো আর কি। এই যে লাভ সমান কি, যদি কেউ লাভ করে কোনো কিছুতে, লাভের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এগুলো MCQ এ লাগতে পারে, বহু নির্বাচনীতে আছে। লাভ সমান, দেখো, লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। উদাহরণ অঙ্কগুলো আমরা করব না, কারণ উদাহরণগুলো আমরা পারি। মুনাফার হার, যেটা আমি বলে দিচ্ছি অলরেডি, 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলা হয়। মুনাফা, সরল মুনাফা কি? প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর মানে আসলের উপর যে লাভটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? সরল মুনাফা বলবো। এরপরে দেখো সূত্রগুলো দেওয়া আছে, আমি যেটা বলছি একটু আগেই সেগুলোই দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথমত দেখো দেওয়া আছে মূলধন বা আসল, এটাকে প্রকাশ করা হয় পি দ্বারা। এই যে পি আমি লিখছিলাম কি? প্রিন্সিপাল। এরপরে হচ্ছে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার, সময় মানে টাইম বা এন, মুনাফাটা প্রফিট বা ইন্টারেস্টও আমরা বলতে পারি। ঠিক আছে, প্রফিট বা ইন্টারেস্ট, স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং এটাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট। তারপরে আমরা সূত্র দেখছিলাম মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা বা মুনাফা যোগ আসল, অর্থাৎ এ ইকুয়াল টু পিআই। একটু আগে আমি সেটা বলছি। এরপরে এটা থেকে তুমি যে কোনো কিছু বের করতে পারো। এ ইকুয়াল টু পি প্লাস আই, আমি যদি পির মান বের করি তাহলে এই এর সাথে আইটা বিয়োগ করলে হয়ে যাবে, মানে মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিই তাহলে আসল পাবো। একইভাবে যদি আমরা এখানে আসল বের করতে চাই তাহলে মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিলে আসল পাবো, যেটা এখানে দেওয়া আছে। দেখো একটু ক্লিয়ার কিনা আমাকে জানাবা, হ্যাঁ।
আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই পর্যন্ত বুঝলে মূলত এখান থেকে অঙ্ক শুরু, তোমাদের বোর্ড বইয়ের 1 নম্বর অঙ্ক থেকে শুরু, বই বের করো। হ্যাঁ, এই অঙ্কগুলো খুব বেশি কাজে লাগবে এবং আজকে আমরা বুঝে বুঝে অঙ্ক করবো, যে কটাই করবো অঙ্ক, যে কটাই হোক বুঝে বুঝে করবো। দেখো এখানে কি বলা আছে, বলা আছে একটি পূর্ণ দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? সুমন যখন থেকে ক্যালকুলেটর দিতে হয় ওর উপর দিয়ে যা। তাহলে দেখো, একটি পণ্য দ্রব্য বিক্রি করে, এখানে দুইজন বিক্রেতা আছে, একজন খুচরা বিক্রেতা আর একজন পাইকারি বিক্রেতা। পাইকারি মানে যাই বেশি বিক্রি করে, সেও বিক্রি করছে লাভ করে। কত পার্সেন্ট লাভ করে? 20% লাভ করে। একইভাবে উনি যার কাছে বিক্রি করছে, মানে যে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, ওই খুচরা বিক্রেতা বা গ্রাহকদের কাছেও কিন্তু 20% লাভে বিক্রি করছে। তার মানে এখানে দুইজনই লাভ করছে। কে কে লাভ করছে বলো তো? পাইকারি বিক্রেতা লাভ করছে 20%। কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। একইভাবে না, ওই যে ওখানে ক্যালকুলেটর আছে দেখ। এবং খুচরা বিক্রেতা যখন বিক্রি করছে, সেও কিন্তু 20% লাভ দিয়ে বিক্রি করছে। কাদের কাছে? ও আবার গ্রাহকদের কাছে বিক্রি করছে। তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। বলছে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল, এ আবার কত টাকা দিয়ে কিনছিল, এটা বের করতে হবে। তো আশা করি বুঝতে পারবা, একটু যদি মনোযোগ দাও। ঠিক আছে, আমরা এটা শুরু করব কোথা থেকে, এইটা নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বিত থাকে আমার কথা একটু ভালো করে শুনবা। যেটার মান বেশি দেওয়া থাকবে সেখান থেকে শুরু করতে হবে। যেমন এখানে মান বেশি দেওয়া আছে, কারণ খুচরা বিক্রেতা দুই জায়গায় দেওয়া আছে। এক জায়গায় দেওয়া আছে 20% লাভে সে বিক্রি করছে এবং মোট কত টাকায় বিক্রি করছে সেটা দেওয়া আছে। আর পাইকারিটা বের করতে হবে, পাইকারিটা দেওয়া নেই। এই জন্য পাইকারির থেকে আমরা অঙ্ক শুরু করতে পারবো না। শুরুটা করবো কোথা থেকে? অবশ্যই এখানে শুরুটা করতে হবে যার মানটা বেশিবার দেওয়া আছে সেখান থেকে শুরু করতে হবে, এবং সেটা দেওয়া আছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে। তাহলে খুচরা বিক্রেতার থেকে আমরা শুরু করি। কি করব? 20% লাভে বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য একশো যোগ 20 টাকা সমান 120 টাকা। দেখো, খুচরা বিক্রেতা যখন বিক্রি করছে সে 20% লাভে বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে? 576 টাকায় বিক্রি করছে। তাহলে খুচরা বিক্রেতা যেটা বিক্রি করছে, দেখো আমরা তাহলে এইভাবে লিখতে পারি, বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে এই খুচরা বিক্রেতা কিনছে কয় টাকাতে? 20% লাভে বিক্রি করছে। তার মানে 100 টাকা জিনিস সে 120 টাকায় বিক্রি করছে। তাহলে যখন সে 120 টাকায়, বিক্রয় মূল্য 120 টাকা হলে এ কিনছিল কিন্তু 100 টাকায়, ক্রয় মূল্য 100 টাকা। এটা কার থেকে কিনছে? পাইকারি বিক্রেতার থেকে কিন্তু 100 টাকায় কিনছে। এবং পাইকারি বিক্রেতা যখন 100 টাকায় বিক্রি করছে, সেও কিন্তু 20% লাভ করছে। তোর পেশাল পড়ে, ওটা আগে পারবো না। তাহলে আমরা লিখতে পারি অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। অতএব বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 576/120। এই শূন্য কাটতে পারি, 4 বরং 48 হচ্ছে, ভাগ দিয়ে দেখব। এখানে যদি আমরা ভাগ দিই 576কে, 576 ভাগ হচ্ছে 12, দেখো চলে আসছে মান 48, এটা কাটলে 48 হয়। তার মানে 480 টাকা। এই 480 টাকায় বিক্রি করছে কে বলো তো? এইটা কিন্তু বিক্রি করছে আবার পাইকারি বিক্রেতা। যেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো আমরা দেখতে পেলাম এখানে খুচরা বিক্রেতা 20% লাভে সে 576 টাকায় একটা দ্রব্য বিক্রি করছে, এবং ওই জিনিসটার দাম তখন ছিল তার কত টাকা? 480 টাকা। এই 480 টাকাতে কিন্তু সে ক্রয় করছে। কার থেকে ক্রয় করছে? পাইকারি বিক্রেতার থেকে ক্রয় করছে। তাহলে পাইকারি বিক্রেতা আবার কি করছে?
এই যে 480 টাকার জিনিস যে দিছে তাকে, সে কিন্তু 20% লাভ নিয়ে বিক্রি করছে। তাহলে এখানে বলা আছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল, মানে পাইকারি বিক্রেতা আবার কততে কিনছে, খুচরা বিক্রেতা 480 টাকাতে কিনছে, আর এইটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে এত টাকায় খুচরা বিক্রেতা কিনছে কার থেকে, পাইকারি বিক্রেতার থেকে। তার মানে কি পাইকারি বিক্রেতাটা বিক্রি করছে 20% লাভে কিন্তু বিক্রি করছে। তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা বের করব, দেখি কি হয়। তাহলে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 টাকা। 100 যোগ 20 টাকা মানে 120 টাকা। তার মানে পাইকারি বিক্রেতাও কিন্তু সে 100 টাকাতে কিনে সে 120 টাকায় বিক্রি করলো। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা, সেটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা অলরেডি বের করছি। খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে কত টাকায় কিনছে, 480 টাকায় কিনছে। তাহলে এখানে ক্রয় মূল্য বের করতে বলছে, কার ক্রয় মূল্য বের করতে বলছে, এই পাইকারি বিক্রেতার। তাহলে ক্রয় মূল্য যদি বের করতে বলে আমাদের বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে, বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। অতএব বলতে পারি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড 120 টাকা। তো এই বিক্রি করছে কত টাকায় পাইকারি বিক্রেতা, ক্রয় মূল্য ছিল খুচরা বিক্রেতার যেটা সেটাই 480। তাহলে 480 হলে এটা 100 গুণন 480 ডিভাইডেড হচ্ছে 120, তাহলে 4 12 48 আর 0 0 কাটা, তার মানে 400 টাকা। এটা কিন্তু পাইকারি বিক্রেতারা 400 টাকায় কিনছিল, 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করছে। উত্তর কত, 400 টাকা। দেখো তো বোঝা গেছে কিনা, একটু বলবা, বুঝছো কিনা একটু জানাবা, ঠিক আছে? ক্লিয়ার কিনা একটু জানাবা কাইন্ডলি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অনেক সুন্দর প্রশ্ন করছো। রাইসা এদিকে তাকাও, তোমার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, এই জন্যই ক্লাসটা আজকে। এখানে বলছে একটি পণ্য দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% লাভ করছে। তাহলে পাইকারি বিক্রেতা কার কাছে বিক্রি করছে, এখানে দুইজন লোক কিন্তু, একজন পাইকারি বিক্রেতা আর একজন খুচরা বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করছে, এইটুকু তো বুঝছো। এখানে বলা আছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% লাভ হলো। তাহলে পাইকারি বিক্রেতা যখন সে বিক্রি করলো তখন সে কার কাছে বিক্রি করছে, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে, 20% লাভে বিক্রি করছে। আচ্ছা 20% লাভে বিক্রি করে কত টাকায় বিক্রি করছে জানি না, তবে 20% লাভে করছে এটা বলা আছে। এবং খুচরা বিক্রেতা তোমার এবং আমার মতো লোকের কাছে আবার 20% লাভে বিক্রি করছে। 20% লাভে সে মোট এত টাকায় বিক্রি করছে, 576 টাকায়। এখানে বলছে তবে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত ছিল, তাহলে পাইকারি বিক্রেতাও এখানে লাভ করলো, খুচরা বিক্রেতাও লাভ করলো। তো পাইকারি বিক্রেতাটা আবার সে কত টাকা দিয়ে কিনে, কত টাকা দিয়ে কিনছিল আর কি, কত টাকা কেনা ছিল তার। তাহলে আমরা এখানে বলতেই পারি যে স্যার পাইকারি বিক্রেতা থেকে শুরু না করে আপনি খুচরা থেকে কেন শুরু করলেন। এখানে আমি বলছিলাম এই অঙ্কের মধ্যে যেটার মান বেশি বার দেওয়া থাকবে সেটা থেকে শুরু করতে হবে। তো এখানে তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, আবার 20% লাভে বিক্রি করছে সেটাও দেওয়া আছে। এই জন্য আমরা এখান থেকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা বের করে নিব। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করলেই তো হয়ে যাবে। আর খুচরা বিক্রেতা কার থেকে কিনছে, ওই পাইকারি বিক্রেতার থেকে কিনছে। তাহলে যেটা খুচরা বিক্রেতা কিনছে সেটা খুচরা বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য, যার থেকে কিনছে, যার মানে কার, এখানে যে আছে পাইকারি বিক্রেতা তার কিন্তু বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতা কিনছে কার থেকে কিনছে, পাইকারি বিক্রেতার থেকে কিনছে। তাহলে পাইকারি বিক্রেতা কিন্তু বিক্রি করছে। ধরো আমি পাইকারি বিক্রেতা, তুমি খুচরা বিক্রেতা, তাহলে আমি 20% লাভে তোমার কাছে বিক্রি করছি, আর তুমি আমার থেকে কিনছো। তাহলে তুমি আমার থেকে কিনছো বলে এটা ক্রয় মূল্য, আর আমি বিক্রি করছো বললে এটা বিক্রয় মূল্য। তুমি আমার থেকে নিয়েছো এই জন্য তোমার এটা ক্রয় মূল্য, আর আমি তোমার কাছে বিক্রি করছি বিধায় আমি এটা বিক্রয় মূল্য মানে বলতে পারি। তাহলে পাইকারি বিক্রেতা থেকেই তো কিনছে ক্রয় মানে খুচরা বিক্রেতা।
তাহলে যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতা যেটা কিনছে, এই যে এটাতে কিনছে 480 টাকায়, এইটা কিন্তু 480 টাকায় বিক্রি করছে। কে বিক্রি করছে? পাইকারি বিক্রেতা বিক্রি করছে, 20% লাভে বিক্রি করছে। তাহলে এটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, আর পাইকারি বিক্রেতার কিন্তু এটা বিক্রয় মূল্য। ক্লিয়ার কিনা রাইসা? রাইসা ক্লিয়ার কিনা জানাবা এখন। একজন কিনছে, একজন বিক্রি করছে, তো মানুষ তো এখানে দুইজন, একজন পাইকারি বিক্রেতা, একজন খুচরা বিক্রেতা। রাইসা ক্লিয়ার করলে ভালো হয়। ক্লিয়ার কিনা বাবা? ক্লিয়ার কিনা জানাও। রাইসা কি ক্লিয়ার? অ্যান্সার চাচ্ছিলাম। রাইসা ক্লিয়ার হলে বলবা। রাইসার কমেন্ট টমেন্ট কোনো কিছু পাচ্ছি না। হ্যাঁ, সাদমান সাজিদ, সাজিদ সাহেব 9 উঠে গেছো। ক্লিয়ার করলে ভালো হয়, না বুঝতে পারলে বলো, আবার বোঝাবো। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিয়ার করবা তাহলেই হয়ে যাবে। এরপরটা দেখো, এরপরটা ইনশাল্লাহ পারবা। দেখো এখানে বলছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করে, তার 5% ক্ষতি হলো। আচ্ছা, প্রথমত একজন দোকানদার কিছু ডাল বিক্রি করছে 2375 টাকায়, তার জন্য তার 5% ক্ষতি হয়েছে। বলছে ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে? ওই ডাল মানে কোন ডাল? যে ডাল এই টাকায় বিক্রি করার কারণে 25% ক্ষতি হয়েছে, 5% ক্ষতি হয়েছে। তাহলে 5% ক্ষতি হওয়ার কারণে কিন্তু এই মূল্য। তাহলে যখন ক্ষতি ছিল না তখন তার আসলে মূল্যটা কত ছিল? ঠিক আছে, এই মানটাকে বের করতে হবে। 5% ক্ষতি হয়েছে তখনই যখন সে 2375 টাকায় বিক্রি করেছে। 2375 টাকায় বিক্রি করার কারণে কিন্তু 5% ক্ষতি হয়েছে। তাহলে 5% যখন ক্ষতি হয়নি, মানে কোনো ক্ষতি ছাড়া কিন্তু এর একটা মূল্য ছিল, এবং সেই মূল্যটা কিন্তু 2375 টাকার চেয়ে হয়তো বা বেশি ছিল, অবশ্যই বেশি ছিল। বেশি না থাকলে তো এখানে ক্ষতি হইতো না। 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হওয়ার কারণে এটা হয়েছে। তো বলছে যে ওই ডাল, কোন ডাল মানে ক্ষতি না হইলে যে ডালটা ছিল, ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হইতো। আচ্ছা আমরা কি দেখি 5%। সেট, আচ্ছা আমি আর একবার একটু বের করি, সরি আসলে স্লাইডটা ভুল করে চলে গেল আর কি। আচ্ছা তাহলে আমরা একটু লিখি 5% ক্ষতিতে বিক্রি মূল্য আসলে কত? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতি হওয়ার কারণে তাহলে কিন্তু 100 টাকার জিনিস বিক্রি করতে হবে কত টাকায়? 100 বিয়োগ 5 টাকায়। ঠিক আছে, তার মানে 100 টাকার জিনিস কিন্তু সে বিক্রি করতে কত টাকায়? 95 টাকায়। ওকে, তাহলে আমরা এখানে মূলত এই 2375 টাকায় বিক্রি করছে, এই জিনিসটার দাম কত ছিল এটা বের করে নেব। ঠিক আছে, তো লেখো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কিন্তু এর ছিল 100 টাকা। 5 টাকা ক্ষতি হয়েছে, এই জন্য 95 টাকায় বিক্রি করছে, কিন্তু এই জিনিসের দামটা ছিল আসলে ক্রয় মূল্য ছিল যেটা, সেটা ছিল 100 টাকা। ওকে, এরপরে আমরা বলতে পারি অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড 95 টাকা। তাহলে সে বিক্রি করছে কত টাকায়? 2375 টাকায়। 5% ক্ষতি হয়েছে, তার জন্য 2375 টাকায় বিক্রি করছে। তাহলে 2375 টাকায় যখন বিক্রি করছে, আমরা আসলে বের করব যে এটার ক্রয় মূল্য কত ছিল। আমরা বলতে পারি অতএব বিক্রয় মূল্য 2375.0 লেখার দরকার নাই, এত হলে তাহলে ক্রয় মূল্যটা ছিল 100 গুণন 2375
ক্যালকুলেটর মেরে দিবা, কোনো সমস্যা নাই। 95, হ্যাঁ আমি ক্যালকুলেটর দিয়েই করবো, তার সময় কম। তাহলে আমরা যদি 2375কে ভাগ দিই, 2375 ভাগ হলো 95, এটা 25 বের হয়, এটা এটাকে ভাগ করলে 25 হয়, একবারে গুণ করে দিলে হবে 2500 টাকা। তাহলে আসলে এই যে ডালটা 2375 টাকায় 5% ক্ষতিতে বিক্রি করছে, এর ক্রয় মূল্য ছিল কিন্তু আসলে কত টাকা? 2500 টাকা। 5% ক্ষতি হওয়ার কারণে তাকে 2375 টাকায় বিক্রি করতে হয়েছে, কিন্তু আসলে এই জিনিসটার দাম ছিল 2500 টাকা। বলছে ওই ডাল, কোন ডাল? এই 2500 টাকার ডাল, এই ডালটাই কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। 6% লাভের অর্থ হচ্ছে 100 টাকায় 6 টাকা লাভ করতে চাইলে এই 2500 টাকার জিনিস টোটাল কত টাকায় বিক্রি করতে হবে এটা বের করতে বলছে। তো ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, ওই মানে কোন ডাল এটা আমরা জানি, এই ডাল 2500 টাকার ডাল। এই 2500 টাকার ডাল কত টাকায় বিক্রি করলে এখানে লাভ হবে 6%। 6%-এর অর্থ হচ্ছে 100 টাকায় 6 টাকা লাভ করবে। তাহলে 2500 টাকার জিনিসে কয় টাকা লাভ করতে হবে বা টোটাল কত টাকায় বিক্রি করতে হবে এটা আমরা বের করব। তো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। 6% লাভে, 6% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 6 টাকা, মানে 100 টাকার জিনিস কিন্তু 106 টাকা বিক্রি করলে 6 টাকা লাভ হবে আর কি। তাহলে 6% লাভ হবে আর কি, আমরা বলতে পারি 106 টাকা। তাহলে 100 টাকার জিনিস যদি 106 টাকায় বিক্রি করে তাহলে 6% লাভ হবে। তো এইটা ছিল কি, এটা কিন্তু ক্রয় মূল্য ছিল। তাহলে আমাদের বের করতে হবে কি, বলছে কত টাকায় বিক্রয় করলে, বের করতে হবে বিক্রয় মূল্য। তো আমরা বিক্রয় মূল্য বের করব। তো লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 6% লাভ করতে চাইলে 106 টাকা বিক্রি করতে হবে 100 টাকার জিনিস। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/6 টাকা। আমরা বলতেই পারি ক্রয় মূল্য যদি এইটা হয় 2500 হয়, তাহলে বিক্রি করতে হবে কত টাকায়? 2500 টাকা হলে বিক্রয় মূল্য হইতে হবে 106 গুণন হচ্ছে 2500। ঠিক আছে, এটা জাস্ট গুণ করে দাও, ভাগ করে গুণ করে দাও, হয়ে গেছে। গুণ করে যেটা হবে সেটাই আনসার। একটু লেখো কষ্ট করে। 106 গুণন হচ্ছে 25, 2650 টাকা। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো একটু কমেন্ট করে জানাও যে বুঝি নাই, বুঝাই দেন। আমার মনে হয় বোঝার কথা। ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও। একটু জানাও বাবারা। ক্লিয়ার কি? একদম ক্লিয়ার? পরের অঙ্কে যাব আমরা, তোমাদের হলে পরেরটাতে যাব। ক্লিয়ার কি না একটু জানাবা কাইন্ডলি। রাইসা বুঝছো না? বাকিরা যারা আছো তারা কি বুঝতে পারছো? একটু জানাবা, কাইন্ডলি জানাও, কষ্ট হলেও জানাও। ওকে, পরের অঙ্কে যাব। 30 টাকায় 10টি দরে, মানে 30 টাকাতে 10টা কিনে, 30 টাকাতে কিনে কয়টা? 10টা। 30 টাকা দিয়ে 10টি দরে 15 টাকা দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। একবার 30 টাকা দিয়ে 10টা কিনে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টা করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? যদি এখানে বলছে যে 30 টাকা আছে, একবার 30 টাকা দিয়ে পাইছে হচ্ছে 10টা কলা, আর একবার এই 30 টাকা দিয়ে পাইছে হচ্ছে 15টা কলা। বলছে ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করে। এ 10টা কিনছে একবার 30 টাকা দিয়ে, আবার একবার কিনছে
টাকায় 15টা। এই সবগুলো কিনা হয়ে গেলে, তার টাকা শেষ হয়ে গেলে সে আবার বিক্রি করতে গেছে। সে কত টাকায় বিক্রি করছে? সে আবার বলছে 30 টাকা দিয়ে, মানে 30 টাকায় সে 12টা করে দিবে। ঠিক আছে? তো বলছে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা একটু লিখতে পারি এভাবে, প্রথম প্রকারের 10টি কলার ক্রয় মূল্য কিন্তু এখানে দেওয়া আছে। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। প্রথমে যখন সে কিনছে 30 টাকা দিয়ে, তখন সে 10টা কলা পাইছে। হ্যাঁ, প্রথমে গেছে কলা কিনতে এবং সে কিনছেও কয় টাকায় কিনছে? 30 টাকায় কিনছে, সেক্ষেত্রে সে 10টা পাইছে। তাহলে প্রথম প্রকারের একটা কলার দাম আমরা বের করে রাখতে পারি। একটা কলার দাম কত দেখি? 30/10 সমান সমান 3×10=30, 3 টাকা। প্রথমে যখন কিনছে সে একটা কলা 3 টাকাতে কিনছে, পরের বার আবার 15টা কিনছে 30 টাকায়। তাহলে দ্বিতীয় প্রকারের 15টি কলার ক্রয় মূল্য, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকায়, কিন্তু এবার একটু বেশি পাইছে। হ্যাঁ, দাম একটু কম পাইছে। 30/15 সমান হচ্ছে 2 টাকা। তাহলে এক আর একটা, এখানকার একটা আর এখানকার একটা, দুইটা কলার দাম কত এটাকে বের করে নিই দেখি। তাহলে 1+1 সমান 2টি কলার ক্রয় মূল্য সমান 3+2 টাকা সমান কিন্তু 5 টাকা। প্রথমে এসে 10টা কিনছে 30 টাকা দিয়ে, একটার জন্য দাম পড়ছে 3 টাকা। একইভাবে আবার 15টা কলা কিনছে ওই 30 টাকায়, একটা কিনছে 2 টাকা দিয়ে। তাহলে এই দুইটা কলা, মানে একটা মোট 2টা কলা, যদি এই 2টা কলার দাম যদি একত্রে করা হয়, সে প্রথমে তার 2টা কলার জন্য দাম পড়ছে 5 টাকা। ঠিক আছে? তো এই কলাগুলো কেনার পরে সে আবার বিক্রি করছে। কিভাবে বিক্রি করছে? বলছে 12টা 30 টাকা, মানে 10টা 15টা না, 12টা বলছে একবারে 10 টাকা। তাহলে আমরা দেখি 12টা কলার দাম যদি 30 টাকা হয়, আমরা একটু দেখি এভাবে যে 12টি কলা এখানে কিন্তু বিক্রি করছে। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। 12টা কলার যদি মূল্য 30 টাকা হয় বিক্রয় মূল্য, তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30/12 অবশ্যই কম হবে। 12টার দাম যা হবে 30টার দাম, মানে একটার দাম তার চেয়ে অবশ্যই কম হবে। তাহলে যদি দেখি 2টা কলা কিনে, ওখানে যেহেতু 2টার হিসাব হয়েছে, তাহলে এখানেও 2টার হিসাব করবো। 2টা কলা কিনতে তার মানে কত টাকায় সে বিক্রি করছে দেখি। এটা ভাগ করলে 6, 5 6 30, দেখো এটা 5 টাকা বের হলো। 12টা যখন সে 30 টাকায় বিক্রি করলো, 2টা বিক্রি করেও সে 5 টাকায় পায়। মানে একইভাবে সে যদি প্রথমে একটা কলা 3 টাকা দিয়ে কিনে, পরে যদি একটা কলা 2 টাকা দিয়ে কিনে, তাহলে তার এই 2টা কলার জন্য 5 টাকা খরচ করতে হয়। একইভাবে সে যদি 2টা কলা, ওই যে 12টা কলা কিনে যদি মানে 12টি কলা যদি 30 টাকায় বিক্রি করে, তাহলে তার 2টা কলার ক্ষেত্রে বিক্রয় মূল্য 5 টাকায় হয়। এক্ষেত্রে 2টা কলা কিনছে যে টাকা দিয়ে, ওই 2টা কলা কিন্তু সেই টাকায় বিক্রি করছে। তো বলতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে কি কিন্তু লাভ কোনো ক্ষতি হয়েছে? শতকরা কোনো লাভ বা ক্ষতি নাই। শতকরা কোনো লাভ বা ক্ষতি কিন্তু হয়নি। দেখো তো বাবা, কি ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও, ক্লাসটা একটু বড় হইতে পারে। ক্লিয়ার হয়েছে কি? বলো, ক্লিয়ার হইলে বলো একটু। কোনো সমস্যা নেই? এর কিন্তু রাইসার ক্লাসে হবে না কিন্তু, বুঝছো? একদম ক্লিয়ার বাবা?
তোমরা কি ক্লিয়ার একদম? একটু বলতে পারো বাবা। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? শুধু ক্লাসকে রাইসাই করতেছো আর কেউ না? পুরাতন কাউকে তো দেখতেছি না। আচ্ছা, ক্লিয়ার বাবা? পরেরটাতে যাব, পরের অঙ্কে যাব। আচ্ছা, থ্যাংক ইউ। যেহেতু একদম ক্লিয়ার, আমরা পরের অঙ্কে যাই। পরেরটাতে কি আছে দেখি। খুবই সহজ। যদি সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে চাই, সূত্রের কোনো মান দেওয়া থাকবে, যদি থাকে সূত্র দিয়ে যদি কোনো অঙ্ক করা যায়, এক্ষেত্রে তোমাদের সূত্রটা জাস্ট এটা মনে রাখবা, আই ইকুয়াল টু পি আর এন, এটা মনে রাখলেই হবে। এটা যদি মনে থাকে, এই চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিসের মান দেওয়া থাকবে, দেওয়া থাকবেই, একটা থাকবে না। কোনটা থাকবে না এটা নির্ণয় করতে বলবে। এই আয়টা কি? মুনাফা অথবা সরল মুনাফা, মুনাফা মানেই সরল মুনাফা। পিটা কি? আসল অথবা মূলধন, মূলধন। আরটা কি? মুনাফার হার, মুনাফার হার। এনটা কি? টাইম বা সময়। দেখো, আমরা কিন্তু চারটা জিনিসের মান যদি মানে বুঝতে পারি, তারপরে এর মধ্যে তিনটা জিনিসের মান দেওয়া থাকলে আটা বের করা যাবে। প্রথমে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার এত। বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা বললে এটা অবশ্যই মুনাফার হার হবে। তাহলে এখানে হার কথা বলেও দিছে, না বললেও এটা মুনাফার হার। বার্ষিক শতকরা কথা বলা থাকলে সেটা মুনাফার হার হবে, আর মুনাফাটা সরাসরি বলা থাকবে। তার মানে এটা আর, মুনাফার হারটা হলো আর। এত টাকা হলে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার, এটা হলো আসল 2000 টাকার 5 বছর, মানে এটা পি, 5 বছরের, এটা হলো এন। মুনাফা কত বের করতে হবে। মুনাফা মানে কি? সরল মুনাফা, আর সরল মুনাফাটা হচ্ছে আই। ঠিক আছে? তাহলে এখানে দেখো তিনটা জিনিসের মান দেওয়া আছে, আমরা খুব সহজেই বের করতে পারবো। মুনাফার হার দেওয়া আছে আর, আসল দেওয়া আছে 2000, এবং সময়টা দেওয়া আছে 5 বছর। তাহলে নাই যেটা সেটা আই নাই, আর আই ইকুয়াল টু আমরা জানি পি আর এন বা পি এন আর। জাস্ট এখানে সূত্র বসাই দিলে কিন্তু এটা হয়ে যাবে। দেখো খুব সহজেই তোমরা এটা জাস্ট সূত্রটা বসায় দাও, হয়ে যাবে। আশা করি আমার করে দিতে হবে না, চেষ্টা করে রেজাল্টটা জানাও। ঠিক আছে? একটু কষ্ট করে রেজাল্টটা যদি জানাই তা ভালো হইতো আর কি। আমরা একটু এগুলো লিখে নেব, যা যা আছে এটা একটু লিখে নেব, যা আছে এগুলো একটু লিখে নেব। এখানে মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 10.50, এটা পার্সেন্টেজ দিয়ে রাখলাম। এটা মুনাফার হার, আসল বা পি বা মূলধন, আসল, আসলও বলতে পারো মূলধনও বলতে পারো। আসল পি ইকুয়াল টু হচ্ছে 2000। তারপরে সময় এন ইকুয়াল হচ্ছে 5 বছর। তারপরে যেটা নাই সেটা মুনাফা, এটা বের করতে হবে। মুনাফা, থ্যাংক ইউ রাইসা, মুনাফা ইকুয়াল টু হচ্ছে এই যে হট চিহ্ন। তাহলে এই মুনাফাটা মানেই সরল মুনাফার সূত্রটা আমরা এখন লিখতে পারি। আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন। এই পিটা হচ্ছে 2000 টাকা, আরটা হচ্ছে 10.50 ডিভাইডেড হচ্ছে 100 গুণন হচ্ছে 5। তাহলে আমরা যদি এটা কাটি, এই 20 আর 5 গুণ করলে কিন্তু কত হয়? 100 হয়। 100 আর এটা যদি আমরা গুণ করি তাহলে এরকম হয় 1050.00। তো দশমিকের পরে শূন্যর কোনো দাম নাই, এই জন্য আমরা শূন্য লিখবো না। তোমরা ক্যালকুলেটর তো করবা, তোমরা তখন বড় হয়ে গেছো, সেক্ষেত্রে এটা এভাবে রেখে দিলেই হয়ে যাবে। এত টাকা। খুবই সহজ কিন্তু একটা উত্তর ছিল, অঙ্ক ছিল আর কি। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে পেরেছ কি বাবা? আচ্ছা, ক্লিয়ার হইলে একটু বলো, আমি পরের অঙ্কে যাব।
এটা খুব সহজ ছিল, খুব কঠিন ছিল না। দেখো তো বাবা ক্লিয়ার কিনা। 5 নাম্বার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, 5 নাম্বার খুবই সহজ। দেখো এখানে বার্ষিক মুনাফার হার মানেই হচ্ছে, এখানে বার্ষিক শতকরা মুনাফা মানেই হচ্ছে মুনাফার হার। বার্ষিক শতকরা মুনাফা কথা বলা থাকলে এটা বুঝে নিতে হবে মুনাফার হার। এই বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, তার মানে মুনাফার হারটা কিন্তু কমে গেছে। যেখানে মুনাফার হার ছিল 10%, 10%-এর অর্থ হচ্ছে 100 টাকায় মুনাফা দিতে হতো 10 টাকা, এটা কমে যে হয়েছে হচ্ছে 8 টাকা। ঠিক আছে, মানে 8%। এইটা আমি আবারও বলছি, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। 10% মুনাফার হারটাকে কিন্তু আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। মুনাফার হার মানে 100 টাকায় 10 টাকা দিতে হইতো, এটা কমে গেছে, কমে যাওয়ার কারণে তাকে 8 টাকা দিতে হচ্ছে। তার মানে 100 টাকা দিতে হচ্ছে 8 টাকা। তাহলে কমছে কত টাকা? 10 টাকা থেকে 8 টাকা, তার মানে কমছে কিন্তু 2%। 2%-এর অর্থ হচ্ছে 100 টাকার জন্য 2 টাকা কমেছে। তাহলে এই 3000 টাকার জন্য 3 বছরে কত টাকা কমছে এটা বের করতে হবে। খুবই সিম্পল। এখানে প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়লে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবা। প্রশ্নটা 2 বার মনোযোগ দিয়ে পড়ো এবং জোরে পড়ো, যেন খালি আমি না শুনতে পারি। দেখো বলছে বার্ষিক মুনাফা শতকরা। বার্ষিক মুনাফা কথা বলা থাকলে, শতকরা না বলা থাকলে ওটা আমরা ধরে নেবো মুনাফার হার। বার্ষিক মুনাফা বললেই সেটা মুনাফার হার, সরি শতকরা কথাটা থাকতে হবে, মুনাফার হারের কথাটা না থাকলেও হবে। বার্ষিক মুনাফা শতকরা এত টাকা, তাহলে শতকরা মানে 100 টাকায় 10 টাকা। 100 টাকায় কয় টাকা? 10 টাকা। তাহলে 100 টাকায় যদি 10 টাকা দিতে হয়, এটা কমে গেছে, কমে যাওয়ার কারণে 100 টাকায় দিতে হচ্ছে কয় টাকা? 8 টাকা। তাহলে কমে গেল কয় টাকা সেটাকে বের করে নেব। কত পার্সেন্ট কমলো? 2% কমলো। তাহলে 2% কমার অর্থ হচ্ছে 100 টাকায় 2 টাকা কমে গেছে। তাহলে ওই 3000 টাকার জন্য 3 বছরের মুনাফা কত কমে গেছে এটা বের করতে হবে। বুঝো নাই? তাই স্যার ক্লিয়ার কি না বলো? ক্লিয়ার কি বাবা? একটু অ্যান্সার করলে ভালো হয়। ক্লিয়ার কি না? ক্লিয়ার হইলে একটু বলবা। তাহলে বার্ষিক মুনাফার হার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। তাহলে মুনাফার হার কমে কত এটাকে লিখবো। এখানে মুনাফার হার কমলে মুনাফা এমনি কমে যাবে। তাহলে মুনাফার হার কমে, হারটাকে প্রকাশ করা হয় 8 দ্বারা, 10 বিয়োগ একবারে লিখলাম, জায়গা কম তো, সমান সমান 2%। মানে 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, তার মানে 2 টাকা কমছে, তার মানে 100 টাকার জন্য 2 টাকা কমছে, তার মানে 2%। একইভাবে এই 3000টা কিন্তু আসল বা মূলধন। বলছে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কমবে, তাহলে আসলটাকে প্রকাশ করা হয় পি দ্বারা, পি সমান 3000 টাকা। এরপরে যেটা আছে সেটা সময়, সময়টা কি? এন। এনটা কত বছর? 3 বছর। তাহলে মুনাফা কমছে কত? তাহলে আমরা বলবো মুনাফা কমে আই ইকুয়াল টু হচ্ছে হট। মুনাফা কতটুকু কমে এটাই বের করতে হবে। তাহলে এখানে কিন্তু 3টা জিনিস দেওয়া আছে, এইটুকু থেকে এইটুকুর মধ্যে একটা মান, এটা হলো মুনাফার হার, এটা আর এইটা এত টাকার জন্য, তাহলে এটা আসল, এটা পি, আর এটা সময় এন। তাহলে আমি বলছিলাম এই অঙ্কগুলো সূত্র দিয়ে আমরা খুব সহজেই করতে পারবো। এখানে 3টা জিনিসের মান দেওয়া থাকবে, আর একটা আইডেন্টিফাই করতে হবে যে কি নাই আসলে, সেটার মান বের করলেই হয়ে যাবে। তো আমরা বুঝতে পারছি মনে হয়, এটা ভাষা দিয়ে করলেও কিন্তু হবে যে 100 টাকায় কমে 2 টাকা, 1 টাকায় কমে কত 100 টাকায় 1 বছরে কমে 2 টাকা, 1 টাকায় কমে 1 বছরে কত টাকা, 3000 টাকায় কমে কত টাকা, তারপর 3 দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যাবে। আর সূত্র দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা সূত্র দিয়ে করব, বুঝছো নাই? আচ্ছা বোঝাই দিচ্ছি। এই ভাগ এখানে বলা ছিল এইরকম যে বার্ষিক মুনাফা শতকরা, বার্ষিক মুনাফা মানে মুনাফার হারটা ছিল 10 টাকা, এই 10 টাকা থেকে কমে গেছে, কমে হয়েছে 8 টাকা। মানে আগে ছিল 10 টাকা, ধরো তুমি একটা খাতা কিনছিলা 10 টাকা দিয়ে, সেটা এখন কমে গেছে। কয় টাকা কমছে আমি জানি না, তবে কমে 8 টাকা হয়েছে। তাহলে কমছে কত? 2 টাকা কিন্তু কমছে। তো বার্ষিক মুনাফার হার যেখানে 10 টাকা ছিল, এটা কমে 8 টাকা হয়েছে। তাহলে বার্ষিক মুনাফার হারটা কত পার্সেন্ট কমছে? 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, ছিল 10 টাকা হয়েছে 8 টাকা, তাহলে কমছে কয় টাকা? কমছে হচ্ছে 2 টাকা। তাহলে মুনাফার হার কত পার্সেন্ট কমছে? 2%। 2%-এর অর্থ কি? 100 টাকায় 2 টাকা কমছে। এখানে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। এটার মানে হচ্ছে
যদি কেউ 100 টাকা লোন নেয় তাহলে 100 টাকার জন্য তাকে মুনাফা দিতে হয় 10 টাকা, এবং এইটা বলছে কমে 8 টাকা হয়েছে। 8 টাকা হয়েছে মানে কি, আগে যেটা 10 টাকা ছিল সেটা এখন 8 টাকা হচ্ছে। তাহলে আগে যেটা 100 টাকার জন্য 10 টাকা দিতে হয়েছে, এখন সেইটা 100 টাকার জন্য 8 টাকা দিতে হচ্ছে। তাহলে কমছে কত পার্সেন্ট? 8 টাকা থেকে 8 টাকা যে হইলো, 10 টাকা থেকে কমে 8 টাকা হইলো, তাহলে কমলো কয় টাকা? 2 টাকা। এটা 100 টাকা দিতে হয় 10 টাকা, 100 টাকা দিতে হয় 8 টাকা। তাহলে এখন 100 টাকায় কম দিতে হবে কয় টাকা? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই তো হয়ে যাচ্ছে। 100 টাকায় কম দিতে হবে 2 টাকা, তার মানে এটা মুনাফার হারটাই কিন্তু কমছে। এটা তো মুনাফার হার, এটাও মুনাফার হার, তাহলে এটা থেকে এটা হয়েছে, তাহলে মুনাফার হার কমছে কত, এটা বুঝলেই এনাফ। তাহলে হার কমছে 2%। 2% অর্থ কি, 100 টাকায় যেখানে 10 টাকা দিচ্ছিলাম এখন 100 টাকায় 8 টাকা দিচ্ছি, তার মানে 100 টাকায় 10 টাকা না দিয়ে 8 টাকা দেওয়ার জন্য 2 টাকা কম দিচ্ছি, তার মানে মুনাফার হার কমছে 2%। ক্লিয়ার? এখন ক্লিয়ার হওয়ার কথা। তারপরে এটা আসল, এটা হলো সময়। কি হীরা খাতুন ক্লিয়ার কি না একটু জানাও, ক্লিয়ার কি না? আমরা জানি আচ্ছা, এখানে পিটা কত? 3000। আচ্ছা, আটটা কত? 2%। 2% অর্থ 2/100, মানে 100 টাকায় 2 টাকা দিতে হয়, এটা একটু মনে রাখতে হবে। আর হচ্ছে সময় 5 বছর। এটা কিন্তু পয়েন্ট না, আবার ভাইব না পয়েন্ট। আচ্ছা, তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, এটা কত হয়? 10। 5 দুগুণ 10, অ্যান্সার কি এটা আসে? দেখো ও সময় মনে হয় ভুল বসেছি, 3 বছর হবে, 5 বছর বসেছি, এটা হবে 3। এই যে 3 ছিল, 3 দুগুণ 6, 3 4 180 টাকা। দেখো তো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? কোনো সমস্যা? এটাই উত্তর। কোনো সমস্যা আছে? না থাকলে পরের অঙ্কে যাব। এখন ঠিক আছে? রাইসা মান পরে বসাইছি, 5 বছর বসাইছিলাম ভুল করে, 3 বছর ছিল। দেখো 180 লিখেছি, সময়টা ভুল লিখেছিলাম, টাইমটা ভুল লিখছিলাম। একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, অনেকগুলো অঙ্ক আছে বাবা। আচ্ছা, পরের অঙ্ক দেখো, এটা পারবা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এই লাইনটা আন্ডারলাইন করো, এইটা বুঝতে হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। প্রথম লাইনটা কমার আগে এটা আগে বুঝতে হবে, এটা কি বোঝাইছে। বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা মানেই হচ্ছে মুনাফার হার। আমি আবারও বলছি, শুধু মুনাফা বললে ওখানে বার্ষিক শতকরা মতকরা এগুলো লেখা থাকবে না, শুধু মুনাফা লেখা থাকবে। হ্যাঁ, তো এখানে এই কমার আগ পর্যন্ত লাইনটা যে বুঝবে তার অঙ্ক হয়ে গেছে। বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে মুনাফার হারটা কত হলে 13,000 টাকা, এটা আসল টাকা, 13,000 টাকা কি আসল টাকা, 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে এখানে মুনাফার হারটা বের করতে হবে, মানে 8টা বের করতে হবে। এখানে আসল দেওয়া আছে, আসল মানে এখানে পিটা দেওয়া আছে, এন টাইমটা দেওয়া আছে,
এর মধ্যে এ আছে, এ মানে কি মুনাফা আসল দুটাই আছে। আমাদের যেহেতু আসল জানা, খুব সহজেই মুনাফাটা বের করে নিতে পারবো। জাস্ট আইটা বের করে নিতে হবে। আই বের করে নিলেই আই ইকুয়াল আমরা জানি পি আর এন, এটা জানি না, তারপরে আয়ের মানটা বের করবো, জাস্ট আর এর মানটা বের করবো, হয়ে গেল। তাহলে তোমরা যদি প্রথম এই কমার আগের মানটুকু বুঝতে পারো, পরে তিনটা জিনিসের মান দেওয়াই আছে, খুব সহজেই বের করতে পারবা। একটু চেষ্টা করো, দেখি পারো কিনা। বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে মুনাফার হারটা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। মানে 13,000 টাকা আসল টাকা 5 বছর পরে কত টাকা হার হইলে ওই টাকাটা হবে। তো দেখি কত টাকা হইলে হয়। লেখো, দেওয়া আছে বা এখানে আসল আসল হচ্ছে পি সমান 13,000 টাকা, টাইম সময়টা দেওয়া আছে, সময় এন ইকুয়াল হচ্ছে 5 বছর, এগুলো লিখতে ভুল হলে বিপদ। এরপর আমরা মুনাফা আসল থেকে আমরা মুনাফাটা বের করে নেব, ঠিক আছে? তাহলে মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে 18,850 বিয়োগ হচ্ছে 13,000 টাকা, এটা বিয়োগ করলে হয় 0, 5, 3 আছে কত হলে 8 হবে, 5 হাতে থাকে না 7, এক এক মিলেই গেল। তাহলে এইটার সাথে এটা বিয়োগ করলে 0, 0 আছে কত হলে 5 হবে, 5, 3 0 আছে কত হলে, ভুল হলো মনে হয়, 0 0 বিয়োগ করলে 0, 0 আছে কত হলে 5 হবে, 5, 0 আছে কত হলে 8 হবে, 8, 5। দেখো তো ঠিক লিখছি কিনা। এটা হলো মুনাফা, তাহলে মুনাফার হার নাই, এটা বের করবো। মুনাফার হার আর ইকুয়াল টু নাই, এটা বের করতে হবে। আমরা জানি, হ্যাঁ দেখি কি হয়, 9% হয় কিনা। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, তাহলে বা আর ইকুয়াল, এটা পার করে দিলে ভাগ হয়ে যাবে আই ডিভাইডেড পি এন, বা আর ইকুয়াল টু, এখানে আয়ের মানটা কত 5,850 গুণ আমরা দিব কিছু একটা, আসলটা হচ্ছে 13,000 গুণ এনটা হচ্ছে 5 বছর। মুনাফার হারকে যদি প্রকাশ করতে চাই, এটা পার্সেন্টেজ দিতে হয়, এই যে। তাহলে এখন জাস্ট কাটাকাটি করে চলে আসবে। উপরে হচ্ছে 5 5 সরি 5 8 5 0, এই 0 এই 0 কাটলাম, ভাগ 130 গুণ 5, 9, আর এই পার্সেন্টেজ, সরি 9%। উত্তর দেখো ক্লিয়ার কিনা। সময় তো খুব তাড়াতাড়ি যায় গো, এটাই তো সমস্যা। পরের অঙ্কটা দেখো, তোমরা চেষ্টা করো একটু। পরেরটা একটু চেষ্টা করবা।
বাবা পরেরটা একটু চেষ্টা করো, আমি একটু কমেন্ট সেকশন করে দেখবো। আচ্ছা, থ্যাংক ইউ। 7 করেছো? 7। বার্ষিক শতকরা মুনাফায় কোনো আসল এটা পারার কথা তো ছিল, নাকি করে দেবো বলো? এখানে বলছে বার্ষিক শতকরা কত মুনাফায়, মুনাফাটা নাই, শতকরা কত মুনাফায়, শতকরা যেহেতু বার্ষিক শতকরা কত মুনাফায় মানে এটা মুনাফার হার বের করতে বলছে। কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এইটা আমরা একটু বের করে নেব আমরা। হ্যাঁ, সময়টা বলা আছে 8 বছর, তাহলে আমরা এখানে নিতে পারি যে এখানে মনে করি, ধরে নিতে হবে যেহেতু নাই, মনে করি আসল পি ইকুয়াল এক্স। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। 8 বছরে মুনাফা আসল সমান 2x। তাহলে 8 বছরের মুনাফাটা কত, এটা বের করে নেব। 8 বছরের মুনাফাটা আই ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস হচ্ছে এক্স, এক্স টাকা, এক্স টাকা। সময়টা 8 বছর, সময় এন, এন সমান 8 বছর। তাহলে নাই কি মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু 9, এটা বের করবো আমরা। ঠিক আছে, 8 নাম্বার করাবো। আমি একটু দাঁড়াও, শেষ করে এটা যাচ্ছি। তাহলে আমরা জানি, এটা একটু কারেকশন করে যাচ্ছি। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, বা আর ইকুয়াল আই ডিভাইডেড পি এন, তাহলে বা আর ইকুয়াল টু আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে এক্স, আসলটা কত এক্স, এনটা কত 8 বছর ইন্টু 100, এই যে পার্সেন্টেজ, মুনাফার হারটা যে পার্সেন্টেজ বের করতে হয়, এটা আমরা লিখতে পারি আর ইকুয়াল টু হচ্ছে এক্স, এক্স কাটা, এটাকে ভাগ করে দেখো, 8 একে 8, 8 দুগুণ 16, 5 8টা 40, 5 এত পার্সেন্ট, মেবি 12.5%। ওকে, থ্যাংক ইউ রাইসা, তুমি অনেকগুলো অঙ্ক করছো। 7 নাম্বার বুঝছো, থ্যাংক ইউ। 8 নাম্বারও বুঝবা, প্রশ্ন পড়তে হবে, খালি তোমাদের এই ধৈর্যটা থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখো, গুরুত্বপূর্ণ আছে। প্রথমত প্রশ্ন পড়ো, 2বার প্রশ্ন পড়ো। প্রথমত প্রশ্ন পড়ো, ধীরে স্থিরে প্রশ্ন পড়ো। 8 নাম্বার একদম সহজ করে দেবে এখন। পড়ছো, প্রশ্ন পড়ছো হীরা এবং রাইসা, প্রশ্ন পড়ছো? প্রশ্ন পড়েছ বাবা?
প্রশ্ন পড়ছো কি না বলো? প্রশ্ন পড়ছো বাবা? সবাই পড়ছো প্রশ্ন? প্রশ্ন বলে সহজ। দেখো এদিকে তাকাও। প্রথমত প্রশ্ন পড়তে হয়, তোমরা প্রশ্ন পড়ো না, এটা হলো তোমাদের সবচেয়ে বড় দোষ। বলছে এত টাকা যে হার মুনাফায়, যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তার মানে কি, যে এত টাকা এটা হলো আসল, বা আমরা পি বলতে পারি। যে হার মুনাফায়, তার মানে এখানে মুনাফার হার এটা নাই, আর এটা হলো এন। মুনাফায় মুনাফা আসলে এত হয়, এর মধ্যে কিন্তু আয় আছে। আয়টা বের করে নিলে আয়টা বের করে নেব। তাহলে আমরা এখানে প্রথমে এখানে দেখতে পাচ্ছি পি আছে, তারপরে আর নাই, এন আছে আর আয় আছে। তাহলে আমরা যেটা বের করবো প্রথমে সেটা হচ্ছে মুনাফার হার। ওই একই হার মুনাফায়, বলছে ওই একই হার মুনাফায় যে মুনাফার হার পাওয়া যাবে, ওই হার মুনাফায় কত টাকা, কত টাকা মানে কি আসল কত হলে 4 বছরে সময়, ওই 4 বছরে 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে, মানে এটা এত হবে। প্রশ্ন আবার ভালো করে পড়ো, প্রশ্ন পড়লে অঙ্ক সহজ। আমি আবারও বলছি, প্রশ্ন পড়লে অঙ্ক সহজ। প্রশ্ন পড়তে হবে, তোমরা প্রশ্ন পড়ো না, এটা সবচেয়ে বড় সমস্যা। আমি আরেকবার বোঝাবো, পানির মতো হয় এটা। বলছে 6,500 টাকা, মানে তোমার কাছে এটা ছিল মনে করো, যে হার মুনাফায়, মানে মুনাফার হারটা যেটাই হোক না কেন, ওটা 4 বছরে মুনাফা এবং আসল মিলে এত টাকা হয়। তোমার কাছে ছিল 6,500 টাকা, তুমি কোনো একটা জায়গায় দিছো বা বিনিয়োগ করছো, করার পরে 4 বছরে এত টাকা হয়েছে। তার মানে এখানে মুনাফার হারটা কত ছিল আসলে, এইটা যে হার মুনাফায় 4 বছরে এত টাকা হয়, মানে এই টাকাটা যে হারে 4 বছরে মুনাফা এবং আসলে এত টাকা হয়, ওই একই হারে, মানে এইটার জন্য যে মুনাফার হার পাবা ওই একই হারে, মানে কত টাকা, মানে আসল কত হলে 4 বছরে সেটা এত টাকা হবে। যেটা 6,500 টাকা আছে সেটা 4 বছরে এত টাকা হচ্ছে, মুনাফার হারটা যা ছিল সেটা আমরা দেখবো আসলে কত ছিল। কিন্তু যেটাই ছিল বা যেটাই থাকুক না কেন, ওই হার দিয়েই, মুনাফার হার অত দিয়েই, অত টাকা দিয়েই কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে এই 10,200 টাকা হবে, এটা বের করতে হবে। মানে মুনাফা আসল এত টাকা বের করতে হবে। কথা কি বোঝা গেছে? প্রশ্ন বুঝলে অঙ্ক কিন্তু হয়ে গেছে। বলছে 6,000 টাকা যে হার মুনাফায় 4 বছরে রাখলে এখানে 8,840 টাকা হয়, ওই একই হারে, মানে মুনাফার হারটা পরেরটার জন্য তাই থাকবে, ওই একই হারে সময়টা 4 বছরে, তবে কত টাকা বিনিয়োগ করতে হবে, যার জন্য 10,200 টাকা হবে মুনাফা আসল। মানে বলছে মুনাফা আসল, মুনাফা এবং আসল মিলে এত টাকা হবে, মানে একই হার, এটার জন্য যে হার ছিল পরেরটার জন্য সেম হার হবে, তবে কত টাকা বিনিয়োগ করতে হবে, মানে আসল কত হইলে মুনাফা আসলে এত টাকা হবে। মানে প্রথমটাতে বের করতে হবে মুনাফার হার, পরেরটাতে পরের স্টেপে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আসল টাকা বের করতে হবে। কথা কি বোঝা গেছে বাবা? অ্যান্সার চাই, কমেন্ট চাই। একটু অ্যান্সার চাচ্ছিলাম, বুঝছো কি না রাইসা এবং হীরা? ক্লাসে যেহেতু তোমরা কমেন্ট করছো তোমাদেরই বললাম আর কি। কথা কি ক্লিয়ার? রাইসা ঘুমাই গেছো নাকি? আচ্ছা যাই হোক, ঘুমাই গেলে ঘুম থেকে উঠে দেখে নিও। লেখো এখানে আসল প্রথমবার বা প্রথম ক্ষেত্রে লিখতে পারো। আসল পি ইকুয়াল টু হচ্ছে 6,500 টাকা, এটা পি। সময় এন সমান 4 বছর। এরপরে বলছে মুনাফা, মুনাফাটা আমরা বের করে নেব। মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে 8,840 বিয়োগ, কিন্তু অঙ্ক বুঝাইলাম তাই হয়ে গেল রাইসা? অঙ্ক তো করেই দিইনি। 0,432 এত টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা নাই সেটা মুনাফার হার, মুনাফার হার ইকুয়াল টু
আর ইকুয়াল টু হট। এটা আপনাকে বের করে না, প্রথম ক্ষেত্রে বের করে নিই। তাহলে আমরা জানি একবারে লিখবো, সময় কম, এই অঙ্ক করেই হয়তো আমাদের শেষ করতে হবে, ক্লাসটা বড়, সময় না করতে হবে। আর ইকুয়াল টু আই ডিভাইডেড পি এন। আয়ের মান কত? আয়ের মানটা হচ্ছে 2340। আর এর মান যেহেতু বের করবো তাহলে 100, এখানে পার্সেন্টেজ, এই 100 এই পার্সেন্টেজ তুলে দিলে 1 ডিভাইডেড 100, কাটাকাটি করলে কিন্তু আবার আগেরটাই হয়। পিটা হচ্ছে 6500, এনটা হচ্ছে 4 বছর। আমরা একটা মান বের করে নেব, দেখি কত বের হয়। 2340 গুণ 100 ভাগ 6500 ভাগ হচ্ছে 4, 9%। এই মুনাফার হার দিয়েই 4 বছরের জন্য এত টাকা আমাদের দরকার। তাহলে আমরা পরের স্টেপে যাব, দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল 9% আমরা বের করছি। এটা মুনাফা আসল এ ইকুয়াল টু হচ্ছে 10,200। 10,200 টাকা মুনাফার হার। এটা সময়টা তো ওই 4 বছরই, এন ইকুয়াল টু 4 বছর। আর যেটা বের করতে হবে সেটা তো তোমরা জানোই, সেটা হলো আসল। আসল পি ইকুয়াল টু হচ্ছে 9, এটা আমরা বের করব। আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু, এটা কিন্তু এক লাইনে বেশিও করে দিতে পারি, এরকমও করতে পারো, পি প্লাস আই। জাস্ট তোমাদের একদম বোঝাই করার জন্য করলাম। এ ইকুয়াল টু পি প্লাস আই ইকুয়াল টু পি আর এন। তাহলে বা এটা ভাঙাইয়া না করে একবারে করাও যেত, অনেকেই বুঝো না, তাই আমি এই কাজটা করে দিলাম। 1 যোগ আর এন। তাহলে আমার মান বের করব কার? পি এর। তাহলে এটা পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এ ডিভাইডেড কিন্তু এটা লেখা যায়, একদম ভেঙে দিলাম। আর এন ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে বা আমরা যদি মানও বসাই, এখানেই বসাই, এর মানটা কত? 10,200। 10,200 ডিভাইডেড 1 যোগ আর এর মানটা 9%, এন এর মানটা হলো 4। তাহলে 9 ডিভাইডেড 100 গুণন 4, এটা একটু উপরে নেব আমরা। তাহলে এটা লিখতে পারি এরকম, বা 10,200 ডিভাইডেড, এটা লসাগু করবো আমরা 100, আর উপরটা হবে 36, একবারই করে দিলাম, সময় কম তো। 4 নং 36। দেখো এটা যদি লসাগু, এক লাইন গ্যাপ দিলে আর ঝামেলা হবে, আবার পরে বলুন বুঝি না। 4 নং 36, 36 ডিভাইডেড 100 ইকুয়াল টু পি, বা 10,200, এইটার লসাগু হবে 1 যোগ এটা আছে ভগ্নাংশের সাথে যেটা, সেটা লসাগু করলে লসাগু হয় কত? 1000। 1000, তাহলে এটা এটাকে কি হয়? 100 যোগ 36 ইকুয়াল টু হচ্ছে পি। এটা উল্টায় দেবো এখন আমরা, পি লিখতে 7 লিখতেছি রে। তাহলে বা এটা উল্টায় দিলে হয় এইরকম, এক লাইন কিন্তু গ্যাপ দিলাম বাবা, এগুলো একটু বুঝে নিতে হবে তোমাদের। 136 ইকুয়াল টু হচ্ছে পি। ভাগ দাও, হয়ে গেছে। 10,200 গুণন 100 ভাগ হচ্ছে 136, 7,500 টাকা এখানে লিখলাম। অতএব পি ইকুয়াল টু হচ্ছে 7,500 টাকা, এটা আসল। তাহলে এত টাকা যদি আসল হয়, 9% মুনাফায় 4 বছরে এত টাকা হবে। 10 নাম্বার বাড়ি যেতে দিবা না রাইস আজকে? আচ্ছা, করে দিচ্ছি। এটা কি বুঝছো? ক্লিয়ার? এটা ক্লিয়ার বাবা? এটা কি ক্লিয়ার? আচ্ছা, 10 নাম্বারের পরে কিন্তু আর থাকতে পারবো না বাবা, অনেক বাজে, সেই সকালে আসছি।
7টায়। 10 নাম্বার, এটা পারবা। হ্যাঁ, এটা তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন আসল বের করতে হবে। আচ্ছা, আসলটা বের করে নিও, এইটা করে দেবো। এই তো খুবই সহজ, মনোযোগের সহিত করলে হবে। মনোযোগ দাও। বার্ষিক শতকরা যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে ওই টাকাটাই, মানে 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। বলছে কি, ভালো করে শোনো, বলছে বার্ষিক শতকরা যে হারে কোনো মূলধন মানে আসল 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে ওই একই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আমি করলেই বুঝতে পারবা। দেখো আগে একটু লিখি। হ্যাঁ, মনে করি, এখানে তো নাই আসলে, মনে করি ওই দিকে নেই। মনে করি আসল 100 টাকা ধরে নিলাম আমরা। আসল সমান 100 ধরে নিলাম, যেহেতু আসলটা দেওয়া নাই। কিন্তু 6 বছরে এটা মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তাহলে 6 বছরে মুনাফা আসল, বা এখানে যেহেতু মূলধন আছে আমরা মূলধনই লিখি, তাছাড়া অনেকে আবার বুঝবেন যে ভুল করতেছে স্যার, মূলধন আর আসল কিন্তু একই। মুনাফা মূলধন এত, মূলধন যা ছিল 6 বছরের মুনাফা মূলধন মিলে তার দ্বিগুণ হবে, মানে যা আছে তার দ্বিগুণ, মানে 200 টাকা। তাহলে 6 বছরের এখানে মুনাফা কত বলো তো? তাহলে আসলটা বাদ দিতে হবে। 6 বছরের মুনাফা সমান 200 বিয়োগ কিন্তু 100, 100 টাকা কিন্তু। ক্লিয়ার কিনা? এখানে আমরা মূলধনটা দেওয়া নাই, তবে বার্ষিক শতকরা যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা, মানে 4 বছরে মুনাফা মূলধন মিলে এত টাকা হবে, মানে টাকার কথাটা উল্লেখ করা আছে যে 4 বছরে হইতে হবে। তাহলে আমরা মূলধন যেহেতু নাই ধরে নিলাম 100 টাকা। সেক্ষেত্রে 6 বছরে মুনাফা মূলধন যেহেতু দ্বিগুণ হয়, মুনাফা এবং মূলধন মিলে দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ মানে কি, আসল যা বা মূলধন যা তার 2 গুণ করলাম। এখানে 6 বছরের মুনাফাটা তাহলে কত? আমরা যদি মুনাফা এবং আসলের মধ্যে থেকে বা মুনাফা এবং মূলধনের মধ্যে থেকে 6 বছরের মুনাফা মূলধন থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তাহলে তো মুনাফা বের হবে। এবং যে মুনাফাটা বের হবে এটা কিন্তু 100 টাকার, মানে আসল কত টাকা ছিল 100 টাকা, সেই 100 টাকার। তাহলে কিন্তু আমরা বলতে পারি 100 টাকার 6 বছরের মুনাফা কিন্তু 100 টাকা। আমাদের দরকার আসলে 4 বছরেরটা কত এটা বের করার জন্য। অতএব আমরা বলতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে এত। তাহলে ওই একই টাকার ওই একই হারে, মানে ওই 100 টাকার জন্যই 100 টাকার 4 বছরের মুনাফাটা আমরা বের করে নেব। এটা 2, এটা 3, তার মানে 200 ডিভাইডেড 3। তাহলে 100 টাকার 4 বছরে কিন্তু এই যে মুনাফাটা এত টাকা। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা মূলধন কত বলতে পারি এরকম, মুনাফা মূলধন এটা কিন্তু 4 বছরের, বা এখানে লিখে নিতে পারো 4 বছরের মুনাফা মূলধন। তাহলে মুনাফা এত টাকা, 4 বছরের মূলধন ছিল কত টাকা 100 টাকা। তাহলে 100 টাকা যখন, তখন 4 বছরের জন্য মুনাফা হয় কত, এই যে 200 ডিভাইডেড 3 টাকা। লসাগু করলে লসাগু হয় 3, তাহলে এটা হচ্ছে 300, এর সাথে এটা গুণ করে দাও, 300 যোগ 200, তাহলে 500 ডিভাইডেড 3 টাকা। দেখো তো এইটুকু বুঝছো কিনা? যখন 4 বছরের মুনাফা এবং মূলধন মিলে এত টাকা, তখন আসল ছিল কিন্তু 100 টাকা। 1 টাকা হলে কত আর এই মোট টাকা হলে কত, কাহিনী শেষ। দেখো ক্লিয়ার কিনা?
ঠিক আছে, আমি একটু সামনের দিকে অগ্রসর হব। তাহলে মুনাফা মূলধন মুনাফা মূলধন 500 ডিভাইডেড 3 টাকা হলে আসল তখন কিন্তু 100 টাকা ছিল, এবং এটা কিন্তু 4 বছরের মুনাফা মূলধন। আসল ছিল 100 টাকা। আমি বলতে পারি মুনাফা মূলধন 1 টাকা হলে আসল হচ্ছে 100। এটা উল্টায় যাবে, তাহলে 3 যাবে উপরে, 500 আসবে নিচে। এইটা কিন্তু ছিল কত বছরের? 4 বছরের মুনাফা এবং মূলধন। তাহলে মুনাফা এবং মূলধন 4 বছরে যদি এত হয়, সেক্ষেত্রে আসল কিন্তু এটা ছিল। একইভাবে মুনাফা মূলধন 1 টাকা হলে আসল এটা হবে। তাহলে মুনাফা 4 বছরের মূলধন কত টাকা? মুনাফা এবং মূলধন মিলে বলছে, দেখো এখানে এই যে 4 বছরের মুনাফা মূলধন এত টাকা হবে। কত হারে, কত টাকা 4 বছরে, মানে টাকাটা কত, মানে কত টাকার জন্য এত টাকা হবে। তাহলে আমরা এটা এখন বলতে পারি যে 2000 নাকি 20,000, 2050। মুনাফা আসল 2050 টাকা হলে আসলটা ছিল এত। তাহলে 1000 গুণন হচ্ছে 3 গুণন 2050 ডিভাইডেড হচ্ছে 500। এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কতবার যায়? 5 বার যায়। 5 দ্বারা যদি ভাগ করি 4 5 20, 5 কে 5 শূন্য, এটা 0, 3 কে 3, 3 4 12, তার মানে 130 টাকা। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয় অঙ্কটা, আশা করি কোনো সমস্যা নেই। রাইসা এবং হীরা বলতে পারো কোনো সমস্যা আছে কিনা, এর থেকে আর সহজ করে বোঝানো যায় না। আমি আবারও একবার বলি, বার্ষিক শতকরা যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই একই হারে কত টাকা, মানে আসল কত টাকা হলে 4 বছরের মুনাফা মূলধন এত টাকা হবে। তাহলে আমরা এখানে তো মূলধনটা নাই, ধরে নিলাম 100 টাকা, 6 বছরে ওটাই হয়ে যাবে দ্বিগুণ। তাহলে 100 গুণন 2 দ্বিগুণ। তাহলে 6 বছরের মুনাফাটা কত? মুনাফাটা কিন্তু 100 টাকা। তাহলে এই 100 টাকা কয় বছরের? 6 বছরের। কত টাকার জন্য? আসল কিন্তু 100 টাকার জন্য। জাস্ট ওটাই লিখছি, 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা, বা লিখতে পারো আসল 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। এখানে লিখেই নাও আসল 100 টাকার 6 বছরের মুনাফা যদি 100 টাকা হয়, আসলে 100 টাকার 1 বছরের মুনাফা এটা হবে। আসলে 100 টাকা হলে 4 বছরের মুনাফা এটা হবে। তাহলে এইটা হচ্ছে 4 বছরের মুনাফা 100 টাকার জন্য। 100 টাকার জন্য আমরা আগে পাইলাম কত? 6 বছরে পাইলাম 100 টাকা। এখন 100 টাকার জন্য 4 বছরে পাচ্ছি কত? 200 ডিভাইডেড 3 টাকা। তো এটা হচ্ছে 100 টাকার 4 বছরের মুনাফা। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা যদি এইটা হয়, তাহলে 100 টাকার মুনাফা আসল কত 4 বছরের? এইটা। ওখানে কিন্তু মুনাফা আসল ছিল 6 বছরে 200 টাকা, এখানে কিন্তু 200 না, এখানে আছে কত? 500 ডিভাইডেড 3 টাকা। এটা 4 বছরের মুনাফা মূলধন। তাহলে মুনাফা মূলধন যদি এত টাকা হয়, এটার আসল ছিল 100 টাকা। আমি যেটা লিখছি যে মুনাফা মূলধন যখন এত টাকা, এটার আসল ছিল তখন 4 বছর আগে 100 টাকা। তাহলে মুনাফা মূলধন যদি 1 টাকা হয়, সেক্ষেত্রে আসল হচ্ছে এটা, জাস্ট উল্টায় দিছি। তাহলে 4 বছরের জন্য মুনাফা মূলধন যদি এটা হয়, আসল কত বের করেছি। আমার বিশ্বাস বোঝার কথা। ওকে বাবা, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সামনের দিন আবার ক্লাস দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।